we'll be talking about ischemic heart disease. We'll be basically talking about non-cardiac surgery in patients with ischemic heart disease. So patients undergoing basically any type of surgery experience stress response of sympathetic nervous system stimulation, along with insulin resistance, cytokine production, leukocyte proliferation, and pituitary hormone secretion. ইসকেমিক হার্ট ডিসিজে বা হচ্ছে যে কোনো কার্ডিয়াক ডিসিজে আমরা মেইনলি কনসার্ন থাকি মেস নিয়ে, মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্টস। তো মেস এটা আমাদের রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা টার্ম যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্টস। এইটাকে আমরা কি হয় মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্টস সাচ এস মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর ইসকেমিয়া, arrhythmias, congestive cardiac failure, embolic phenomena such as pulmonary embolism, and death. So these events, this is for the purpose of written, আমরা এটা মনে রাখতে পারি since this is MACE দিয়ে আমরা করতে পারি, MACE দিয়ে আমরা মনে রাখতে পারি, এখানে MACE লেখা আছে, তো আমরা MACE দিয়ে মনে রাখতে পারি যে হচ্ছে MACED, myocardial infarction, ischemia, arrhythmias, congestive cardiac failure, embolic phenomena such as pulmonary embolism, and death. ইসকেমিক হার্ট ডিসিজ কখন বলি আমরা যখন যে হচ্ছে আর্টারি সাপ্লাই টু দ্য মায়োকার্ডিয়াম যদি কম্প্রোমাইজড হয়। তো এখানে আমাদের জানতে হবে আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট কি। The heart is supplied by basically two arteries. There is the left coronary artery and the right coronary artery. The left coronary artery divides into two. Left anterior descending, in short, it is called the LAD, and the left circumflex artery, which is called the LCX. And the right coronary artery also branches into the PDA, that is the posterior descending artery, and the right marginal artery. So right coronary artery basically supply করে হলো right ventricle, left coronary artery supply করে left ventricle. এই টার্মস গুলা আরসিএ, পিডিএ, এলএডি, এলসিএক্স, মার্জিনাল, অবটিউস মার্জিনাল, এগুলো খুব বেশি আমরা শুনি হলো কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনদের মুখে। কারণ যখন ওনারা এনজিওগ্রাম করেন, এনজিওগ্রাম করার পরে বা হচ্ছে করোনারি রিভাস্কুলারাইজেশন সাচ এস সিএবিজি অর পারকিউনেস ইন্টারভেনশন জাস্ট পিসিআই স্টেন্টিং করে, ওনারা বলে যে হচ্ছে পিসিআই টু এলএডি, যে এলএডি তে একটা স্টেন্ট দিছে, তখন এটাকে বলা হয় পিসিআই টু এলএডি। সার্জন বলে হলো, কার্ডিয়াক সার্জন বলে হচ্ছে যে পিডিএ তে একটা গ্রাফট দিছি, যে এটা বেসিক্যালি হচ্ছে বোঝাচ্ছে যে হচ্ছে একটা গ্রাফট ফ্রম দ্য অ্যাওর্টা হ্যাজ বিন গিভেন টু দ্য পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। এটা কেন? এটাকে বলা হয় রিভাস্কুলারাইজেশন। তো ইসকেমিক হার্ট ডিসিজের কার্ডিয়াক সার্জারিতে বা হচ্ছে ইন্টারভেনশন কার্ডিওলজিস্টদের কাছে এই আর্টারি সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাছে ইম্পর্টেন্স রাখে, কারণ এক একটা আর্টারি যে টেরিটরিটা সাপ্লাই করে সেই টেরিটরি যদি ইসকেমিক হয়ে যায় তাহলে স্পেসিফিক সিমটমস বা স্পেসিফিক ইভেন্টস ডিসপ্লে করতে পারে। সে যেরকম ফর এক্সাম্পল রাইট করোনারি আর্টারিতে যদি লেশন হয়, আমরা যদি জেনে থাকি যে রাইট করোনারি আর্টারি আমাদের কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্টের মেজর পার্ট সাপ্লাই দেয়। তো যদি আমার রাইট করোনারি আর্টারিতে কোনো থ্রম্বাস হয়, সেই রাইট করোনারি আর্টারি থ্রম্বাসের কারণে পেশেন্ট ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, অ্যারিথমিয়াস হইতে পারে। এবং রাইট করোনারি আর্টারি ইউজুয়ালি টেরিটরি আমরা পাই হইলো এটা ডিসপ্লেসেস ইন দ্য ইসিজিএস ইনফিরিয়র ইসকেমিয়া আর ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এলএডি টেরিটরি হচ্ছে বেসিক্যালি অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল, এলসিএক্স ইউজুয়ালি পোস্টেরিয়র পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল। তো এখানে এলএডি তে খুব কমনলি থ্রম্বোসিস হয় বা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক হয়ে বন্ধ হয়ে যায় এবং একটা বড় পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল কম্প্রোমাইজড হতে পারে। সেই কারণে ইএফ কমে যেতে পারে, ইজেকশন ফ্র্যাকশন, আমরা এই টার্মটা শুনে থাকি, ইজেকশন ফ্র্যাকশন কমে যেতে পারে। তো এই কথাগুলোই লেখা আছে কোথায় থেকে আসে। 3 aortic sinuses থেকে আসে coronary circulation, that is right coronary artery and left coronary artery. Left main coronary artery আসে left posterior aortic sinus থেকে, which divides left main coronary artery divides into LAD and LCX. LAD supply করে anterolateral left ventricle, apex and interventricular septum. The LAD branches হচ্ছে septal and diagonal. LCX supply করে left atrium, posterior lateral left ventricle,
SA node in 40% individuals. এটার branches হচ্ছে obtuse marginal. Right coronary artery arises from the anterior aortic sinus and anastomosis with LCX, মানে left circumflex. এটা কি ব্রাঞ্চ দেয়? সাইনোয়াট্রিয়াল নোডের ব্রাঞ্চ, SA ব্রাঞ্চ। এটা সাপ্লাই করে রাইট এট্রিয়াম এন্ড সাইনোয়াট্রিয়াল নোড ইন 60% ইন্ডিভিজুয়ালস। তো সাইনোয়াট্রিয়াল নোড 40% ইন্ডিভিজুয়ালসে হচ্ছে LCX সাপ্লাই করে এবং 60% ইন্ডিভিজুয়ালসে রাইট করোনারি আর্টারি সাপ্লাই করে। আচ্ছা, রাইট মার্জিনাল আর্টারি আছে, তারপরে হচ্ছে আমাদের পিডিএ বা পিভা, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি অর পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। এটা পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম সাপ্লাই করে এবং এভি নোড সাপ্লাই করে ইন 80% অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো আমরা রাইট ডমিনেন্ট, লেফট ডমিনেন্ট বা কো ডমিনেন্ট সার্কুলেশন বলি। এটা আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে হচ্ছে অ্যানাটমিতে আমাদেরকে স্যার ম্যাডামরা পড়াইছিলেন যে হচ্ছে ডমিনেন্ট সার্কুলেশন কখন বলা হয়। ডমিনেন্ট সার্কুলেশন হইল যদি পিডিএটা কে সাপ্লাই করতেছে, পিডিএ এর টেরিটরি, যদি পিডিএ টেরিটরির আরসিএ দিয়া ইয়ে হয়, সাপ্লাই হয়, তখন এটাকে রাইট ডমিনেন্ট বলা হয়। যদি লেফট সার্কামফ্লেক্স দিয়া করা হয়, মানে সে টেরিটরিতে সাপ্লাইড হয়, সেটা হচ্ছে 15% পেশেন্টে হয়, সেটা ইউজুয়ালি লেফট ডমিনেন্ট বলা হয়। অনেক সময় 50-50, খুব রেয়ারলি কিছু পেশেন্ট পাওয়া যায় কোডমিনেন্ট, যে হচ্ছে 50% বাই আরসিএ, 50% বাই এলসিএক্স, তখন এটাকে বলা হয় কোডমিনেন্ট সার্কুলেশন। এখানে কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট শো করা হয়েছে। আমি অন দ্য লেফট সাইড যে করোনারি আর্টারি, কোন করোনারি আর্টারি কোন পার্ট অফ কন্ডাক্টিভ সিস্টেম সাপ্লাই করতেছে। এখানে এসএ নোড আছে, আমি এখানে এসএ নোড আছে, সাইনোয়াট্রিয়াল নোড ইয়ে হয়ে গেছে। 60% আরসিএ থেকে আসে, 40% এলসিএক্স থেকে আসে, মানে 40% অফ দ্য ইন্ডিভিজুয়ালস। It is not that blood supply 60% of the blood supply comes from RCA. It is in 60% of the individuals of মানে আমাদের জেনারেল পপুলেশনের ভিতরে 60% of the population RCA থেকে সাইনোয়াট্রিয়াল নোড সাপ্লাই করে, RCA থেকে, আর 40% LCX। এভি নোড 90% from RCA। তো এটা ধরে নিতে হবে যে RCA তে যদি লেশন হয় তাহলে অ্যাট্রিওভেন্ট্রিক্যাল নোডটা যায়। তখন যদি এসএ নোড দেখা গেছে ডিপোলারাইজ করে, ইম্পালস কন্ডাকশন এখানে ডিলে হচ্ছে, তাইলে হচ্ছে ব্রেডি এরিথমিয়া হচ্ছে, বা পিআর ইন্টারভ্যাল প্রলংড হয়ে যাচ্ছে, বা মোবিটস 1 মোবিটস টাইপ 2 প্রলংড হয়ে যাচ্ছে। আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চকে সাপ্লাই করে এলএডি, আরসিএন এবং এলসিএক্স। লেফট বান্ডিল ব্রাঞ্চকে সাপ্লাই করে বেসিক্যালি এলএডি। তো এলএডি যদি মানে হচ্ছে ব্লকড হয়ে যায়, তখন হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হয়। কোলাটেরাল অনেক সময় আসতে পারে। আর পোস্টেরিয়র ফ্যাসিক্যাল, অ্যান্টেরিয়র ফ্যাসিক্যাল, এগুলো হচ্ছে আরসিএ, এলএডি, এগুলো খুব ভেরিয়েবল অ্যানাটমি এই পেশেন্ট গুলাকে বা এই পপুলেশনে থাকে। এখানে ইসিজি বিভিন্ন লেডস, কোন পার্টটুক, কোন আর্টারি বা কোন পার্টের কোন আমরা যেরকম হচ্ছে যে ইনফিরিয়র এমআই আমরা 2-3 এভিএফ দিয়ে বলি, ল্যাটারাল লেডস গুলা 1 এভিএল বলা হয়, অ্যান্টেরিয়র সেপ্টাল গুলা V1 to V4 বলা হয়, ল্যাটারাল লেডস 1 এভিএল V5 V6 বলা হয়। তো এই জিনিসগুলো আমরা ইসিজি থেকেই, যখন ইসিজি পড়া হয় তখন ইসকিমিয়া বা ইনফাকশন ডায়াগনোসিস করার জন্য আমরা এই টেরিটরিগুলা এভাবে আমরা মুখস্থ করি। তো ইনফিরিয়র ওয়াল ইসকিমিয়া, আমি একটু আগে বলছিলাম যে 2-3 এভিএফ আমরা দেখি, ইনফিরিয়র ওয়াল ইসকিমিয়া বা ইনফিরিয়র ইসকিমিয়া বলি আমরা। এই টেরিটরি সাপ্লাই করে রাইট করোনারি আর্টারি, পিডিএ এবং এসএ নোড জেল যে ব্রাঞ্চ, সেটা এফেক্টেড যদি হয় তখন ব্রেডিকার্ডিয়া হয় এবং হাইপোটেনশন হয়। Lateral wall such as 1-2 V5 V6 or 1 AVL V5 V6 সেটা LCX এর জন্য হয় এবং LV ডিসফাংশন হয়, যেহেতু posterior lateral part of the left ventricle LCX সাপ্লাই করে। সেপ্টাল ইসকিমিয়া বলতে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ইসকিমিয়া, এবং V1 V2 দিয়ে সেপ্টাল ইসকিমিয়া বোঝায়। এটা বেসিক্যালি এলএডি সেপ্টাল ব্রাঞ্চ কে বোঝায় যে হচ্ছে এলএডি সেপ্টাল ব্রাঞ্চ ব্লকড হয়েছে, এবং এটা বান্ডেল অফ হিসকে এফেক্ট করে এবং সেটা টার্নে হলো বান্ডেল ব্রাঞ্চ ব্লক হিসাবে। এপিক্যাল ইসকিমিয়া মানে এলভির এপেক্স ইজ ফাউন্ড বাই দ্য লেফট ভেন্ট্রিকল সোললি। তো এপিক্যাল ইসকিমিয়া যদি হয় তাহলে V3 V4 এ আমরা ইয়ে পাবো, চেঞ্জেস পাবো।
এবং এটা ডিটারমাইন বাই এলএডি অর পিডিএ, মানে রাইট ডমিনেন্ট সিস্টেমে যদি পিডিএ হয়, ব্লকড হয়, তখন এটা বোঝায়। অ্যান্টেরিয়র ওয়াল ইসকিমিয়া 1 AVL V1 to V6, এটা এলএডি, মানে এখানে সিভিয়ার এলভি ডিসফাংশন হয়, দ্যাট ইজ ইউজুয়ালি যে ইজেকশন ফ্র্যাকশন সেটা কমে যায়। পোস্টেরিয়র ওয়াল ইসকিমিয়া V1 to V4, যেটা হচ্ছে এলসিএক্স বা পিডিএ যদি ব্লকড হয়ে যায়, তখন বোঝা যায় আর কি। আচ্ছা, আমরা এখন যাব হলো, এতক্ষণ কার্ডিয়াক অ্যানাটমি দেখার পরে আমরা কার্ডিয়াক ফিজিওলজিতে যাব। তো এই জিনিসগুলো আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এস এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে ডিটেলস আমি কার্ডিয়াক ফিজিওলজি নিয়ে বলছি না, আমি রিলেটেড টু ইসকেমিক হার্ট ডিসিজ আমি আলোচনা করতে চাচ্ছি। Coronary blood flow is usually 5% of the cardiac output. আমাদের যদি cardiac output হয় 5 লিটার, মানে 5000 ml per minute, তাহলে হচ্ছে 5% হয়ে হলো 250 ml per minute at rest. The coronary blood flow becomes exhausted when 90% of flow is blocked by stenosis of a coronary artery. 90% যদি ব্লক হয়, যেটা কার্ডিওলজিস্টরা বলেন হচ্ছে যে এনজিওগ্রাম করার পরে, তখন করোনার ব্লাড ফ্লোটা এক্সস্টেড হয়ে যায়। 90% এর পরে দেখা গেছে অলমোস্ট ব্লাড ফ্লো আর বাড়াইতে পারে না, মানে হচ্ছে যে অটো রেগুলেশনটা সেটা হ্যাম্পার্ড হয়ে যায়। অক্সিজেন এক্সট্রাকশন রেশিও, অক্সিজেন এখানে O2 ER হিসাবে লেখা আছে 60 to 70%। 60 to 70% মানে হলো যে আমার যদি 100 ml অক্সিজেন করোনারি আর্টারি দিয়ে যায়, 100 ml অক্সিজেন, সেখানে 60 to 70 ml অক্সিজেন মায়োকার্ডিয়াম নিয়ে নিবে। বাকি 20 to 30 ml অক্সিজেন বা 30 to 40 ml অক্সিজেন সেটা আমি করোনারি ভেইনস গুলাতে আমি পাবো। তার মানে হচ্ছে আমি যদি 100 যাচ্ছে মায়োকার্ডিয়ামে এবং ফেরত আসতেছে 30 ml, 100 ml যাওয়ার পরে, তার মানে হচ্ছে 70% এক্সট্রাকশন হয়ে গেছে অক্সিজেন। ইউজুয়ালি এভারেজে টোটাল বডি 25% অক্সিজেন এক্সট্রাকশন রেশিও। এটা যখন আমরা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট বলা হবে, তখন বলা হবে যে ইউজুয়ালি 25% আমরা at rest usually 20 ml oxygen per minute per ml of blood যায়, পার মিলিমিটার মার্কে, আমি এক্স্যাক্টলি ইউনিটটা মনে নাই। তো তারপরে হচ্ছে আসে হলো 15, ভেইনে আমরা 15 পাই। তো এখানে ইউজুয়ালি 1/4 25% অক্সিজেন এক্সট্রাকশন রেশিও থাকে নর্মাল টোটাল বডি। Myocardial wall tension during systole can completely stop coronary blood flow to the left heart. যখন, কারণ মায়োকার্ডিয়াল যে আমাদের যে কার্ডিয়াক ভেসেলস গুলো আছে, করোনারি আর্টারি গুলো আছে, সেগুলা ইউজুয়ালি মায়োকার্ডিয়াম বা এপিকার্ডিয়ামের উপরে থাকে, এপিকার্ডিয়ামে থাকে বা মায়োকার্ডিয়ামও থাকে। যখন আমার লেফট ভেন্ট্রিকুলার বা রাইট ভেন্ট্রিকুলার ফিলিং হচ্ছে এবং ভেন্ট্রিকুলার ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে, টেনশন হচ্ছে, তখন ডিউরিং সিস্টলের সময় মায়োকার্ডিয়াম কন্ট্রাক্ট করবে, তখন করোনারি আর্টারি গুলা বন্ধ হয়ে যায়, তখন করোনারি ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায় টু দ্য লেফট হার্ট। তাইলে হচ্ছে লেফট ভেন্ট্রিকল রিসিভস করোনারি ব্লাড ফ্লো ডিউরিং ডায়াস্টল। যখন লেফট ভেন্ট্রিকলটা রিল্যাক্স হয়ে গেছে, যখন ফিলিং হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তখন মায়োকার্ডিয়াম ব্লাড সাপ্লাই পাচ্ছে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার রিসিভস করোনারি ব্লাড ফ্লো ডিউরিং সিস্টল এন্ড ডায়াস্টল, কারণ এখানে মায়োকার্ডিয়াম খুব থিন থাকে, তো করোনারি আর্টারি গুলাও খুব চেপে যায় না, এই জন্য হচ্ছে এখানে কন্টিনিউয়াস পারফিউশন হয়। তো রাইট ভেন্ট্রিকুলার পারফিউশন নিয়ে আমরা খুব চিন্তিত থাকি না, আমরা লেফট ভেন্ট্রিকুলার করোনারি পারফিউশন নিয়ে বা করোনারি ব্লাড ফ্লো নিয়ে চিন্তিত থাকি, কারণ এখানে ইন্টারমিটেন্ট পারফিউশন হয়। করোনারি পারফিউশন প্রেসার বলতে বুঝি আমরা হলো ডায়াস্টলিক ব্লাড প্রেসার মাইনাস লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার। করোনারি পারফিউশন প্রেসারের মতন আমরা যখন নিউরোফিজিওলজি পড়ি, তখন আমরা সেরিব্রাল পারফিউশন প্রেসার আমরা পড়ি সিপিপি, দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাপ মাইনাস আইসি প্লাস সিপিপি। তো যেটা বেশি থাকে সেটাই মাইনাস করে দেওয়া হয়। তো করোনারি পারফিউশন প্রেসার আপনি দেখেন এখানে যে হচ্ছে যে ডায়াস্টলিক ব্লাড প্রেসারটা ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসারটা ইম্পর্টেন্ট, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল the ventricle is maximally dilated and the coronary artery is almost মানে blocked, and diastolic blood pressure যদি বেশি হয় এবং লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক প্রেসার যদি কম হয়, তাহলে করোনারি পারফিউশন প্রেসার অনেক বেশি থাকে, তাহলে হচ্ছে করোনারি পারফিউশন বেশি হচ্ছে। তো এটা আবার রেগুলেট হয় অটো রেগুলেশন দ্বারা।
তো করোনারি ব্লাড ফ্লো কিসের উপরে ডিপেন্ড করে? একটা হচ্ছে অক্সিজেন ডিমান্ড। করোনারি ভ্যাসোডাইলেটরস আমরা এখানে এন্ডোজেনাস কিছু ভ্যাসোডাইলেটরস আছে, such as adenosine, potassium, carbon dioxide, number of hydrogen ions, that is pH of the blood, and nitric oxide. আহ, আমরা স্পেসিফিক্যালি এখানে ক্লিনিক্যাল ফিজিওলজি বা ক্লিনিক্যাল এখানে একটা ইম্পর্টেন্স আছে যে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এমন ড্রাগস আমরা ইউজুয়ালি অ্যাপ্লাই করি করোনারি ব্লাড ফ্লো বাড়ানোর জন্য। আবার পটাশিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমরা ইউজ করি যেন হচ্ছে পটাশিয়ামটা যেন থাকে, তাইলে হচ্ছে করোনারি ভ্যাসোডাইলেশন হবে। পটাশিয়াম চ্যানেল ব্লকার যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে নিকোরান্ডিন। আচ্ছা, অটো রেগুলেশন, সেরিব্রাল অটো রেগুলেশন আছে, এখানে করোনারি ব্লাড ফ্লোরও অটো রেগুলেশন হয়। এটা ইউজুয়ালি করোনারি পারফিউশন প্রেশার আপ টু 60 to 180 মিলিমিটার মার্কারি পর্যন্ত অটো রেগুলেশন করা হয়। 180 এর উপরে গেলে যে করোনারি পারফিউশন প্রেশার বেড়ে যাবে, কিন্তু ওই পারফিউশন প্রেশার বেড়ে যে পারফিউশন অনেক বেশি হয়ে যাবে, নিউট্রিশন বেশি পাবে মায়োকার্ডিয়াম, সেটা কিন্তু হয় না। এটা 180 তে লিমিট থাকে। তো হার্ট রেট অবশ্যই করোনারি ব্লাড ফ্লো কে একটা রিলেশনে আসে। টেকিকার্ডিয়া যদি থাকে পেশেন্টের, তাহলে ডায়াস্টোলিক টাইম কমে যায়। ডায়াস্টোলিক টাইম কমে গেলে হচ্ছে যে মায়োকার্ডিয়াম এলভি ফিলিং হচ্ছে না। এলভি না ফিলিং হইলে তাইলে হচ্ছে আমার মায়োকার্ডিয়াল টেনশন ঠিকমতো হচ্ছে না, তাইলে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাচ্ছে, তাইলে আমার করোনারি পারফিউশন কমে যাচ্ছে এবং করোনারি ব্লাড ফ্লো কমে গিয়ে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া হচ্ছে। এই কারণে হচ্ছে যে আমরা মায়োকার্ডিয়াল ইসকিমিয়াতে হার্ট রেট কমাইতে চাই। হার্ট রেট আরেকটা কারণে কমাইতে চাই যে হচ্ছে অক্সিজেন ডিমান্ড কমানোর জন্য এবং অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য। আমরা মেইনলি হচ্ছে যে এমআইতে হার্ট রেট কমাই এই একটা কারণে যে ডায়াস্টোলিক টাইমটা বাড়াবো এবং করোনারি ব্লাড ফ্লোটাও বাড়বে। এটা আমরা করি হলো বিটা ব্লকার্স দিয়ে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশনটা যেন কমানো পদ্ধতি হচ্ছে আমরা পেশেন্টকে অনেক সময় মরফিন দিয়ে সিডেশন করা হয়, বা হচ্ছে যে পেশেন্টকে সিডেট করা হয়, বা পেশেন্টকে অ্যাংজিওলাইটিক দেওয়া হয়, যেন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে স্টিমুলেশনটা সেটা যেন কমে যায় এবং হার্ট রেট, করোনারি ব্লাড ফ্লো যেন অপটিমাল থাকে, অক্সিজেন ডিমান্ড যেন কম হয় এবং আয়োনোট্রপি যেন কম হয়। ড্রাগস আমরা করোনারি ব্লাড ফ্লো রেগুলেশন করে, সাচ এস নাইট্রেটস। নাইট্রেটস করোনারি ব্লাড ফ্লো বাড়ায়, দ্যাট ইজ করোনারি ভ্যাসোডাইলেশন করে এবং সে প্রিলোড ডিক্রিজ করে এবং আফটারলোড ডিক্রিজ করে। বিটা ব্লকার্স ডায়াস্টোলিক টাইম বাড়ায়, সেজন্য হচ্ছে করোনারি ব্লাড ফ্লো বাড়ে এবং মায়োকার্ডিয়াল ইসকিমিয়া চান্সেস কমে এবং ফার্দার মায়োকার্ডিয়াল ইসকিমিয়া কমে এবং সে রিমডেলিং এ হেল্প করে। করোনারি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ভ্যাসোডাইলেটেশন করে, করোনারি ভ্যাসোডাইলেটেশন করে, অ্যাজ ওয়েল এজ সিস্টেমিক ভ্যাসোডাইলেটেশন করে এবং আফটারলোড কমায়। তাইলে হচ্ছে আমার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমানোর পরে আমার হার্ট কিছুটা ডায়াস্টোলিক রিল্যাক্সেশন হয় এবং ডায়াস্টোলিক এলভিডিপি কমে। আচ্ছা, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিটারমিনেন্টস বলতে আমরা দুইটা টার্মস বুঝি, অক্সিজেন ডিমান্ড এন্ড অক্সিজেন সাপ্লাই। অক্সিজেন ডিমান্ড ডিপেন্ডস অন four factors such as heart rate, contractility, systolic blood pressure and wall tension, that is left ventricular volume. লেফট ভেন্ট্রিকুলার ভলিউম কেন, যে হচ্ছে রাইট ভেন্ট্রিকল কিন্তু কন্টিনিউয়াস পারফিউশন হচ্ছে, লেফট ভেন্ট্রিকলে আমাদের ইন্টারমিটেন্ট পারফিউশন হচ্ছে। তো অক্সিজেন ডিমান্ডস এর আমরা হার্ট রেটের বিষয়টা দেখলাম। কন্ট্রাক্টিলিটি যত বেশি থাকবে তত বেশি হচ্ছে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাড়বে। আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হইলে তখন কন্ট্রাক্টিলিটি বাড়ে। এইজন্য হচ্ছে যে আমরা অক্সিজেন, আমাদের উদ্দেশ্য থাকে ইসকেমিক হার্ট ডিসিজ বা হচ্ছে যে কোনো করোনারি আর্টারি ডিসিজে আমরা হচ্ছে অক্সিজেন ডিমান্ড কমাবো এবং অক্সিজেন সাপ্লাই বাড়াবো। তো অক্সিজেন সাপ্লাই আমরা বাড়াইতে পারি অক্সিজেন কন্টেন্ট অফ দ্য ব্লাড বাড়াইয়া, যে আমরা সাপ্লিমেন্টাল অক্সিজেন দিলাম। আরেকটা হচ্ছে করোনারি ব্লাড ফ্লো বাড়াই দিলাম। কিভাবে? করোনারি ভ্যাসোডাইলেশন করে, ড্রাগস দিয়ে হোক বা পেশেন্টের হার্ট রেট কমাইয়া হোক। কারণ হার্ট রেট কমাইলেও করোনারি ব্লাড ফ্লো বাড়তেছে, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি, এবং সে কারণে হচ্ছে যে অক্সিজেন সাপ্লাইটাও বাড়তেছে। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেশি থাকে ডিউ টু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন অর ডিউ টু ইনক্রিজড এসভিআর, যে কোনো কারণেই হোক, তাহলে হচ্ছে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় মায়োকার্ডিয়ামে। তো অক্সিজেন ডিমান্ড আমাদের কমানোর যেহেতু উদ্দেশ্য, তাইলে হচ্ছে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা
কমাবো। আমরা খুব বেশি কমাবো না। কারণ হচ্ছে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাবে। এজন্য হচ্ছে আমরা অপটিমাল একটা সিস্টোলিক ব্লাড প্রেশার রাখবো এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও অপটিমাল রাখবো। ওয়াল টেনশন কমানো ডিফিকাল্ট, তাইলে হচ্ছে আমরা প্রিলোড কমাইতে হবে। প্রিলোড হচ্ছে যে ভলিউমটা বাংলায় যে লে টার্ম ভাষায় যেটা বলা হয় যে হচ্ছে ওয়াল টেনশন বা এলভি ভলিউম যদি কমাইতে হয় তাহলে প্রিলোড কমাইতে হবে। এলভিতে যে ভলিউমটা আসতেছে ইন ডায়াস্টোল সেটা কমাই দিলে তাইলে হচ্ছে আমার মায়োকার্ডিয়াল ওয়াল টেনশনটা কম হচ্ছে, তাইলে হচ্ছে আমার এলভি ভলিউমও কম হচ্ছে, তাইলে আমার হার্টও একটু কম ইয়ে হচ্ছে স্টিমুলেটেড বা হচ্ছে কম ওয়ার্ক মায়োকার্ডিয়াল ওয়ার্ক কম হচ্ছে। কার্ডিয়াক ফার্মাকোলজি নিয়ে যখন আলোচনা করি, আমাদের ফার্স্ট যে ড্রাগসটা ইয়েতে আসে, আমাদের বিবেচনায় আসে সেটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেটস। অ্যান্টিপ্লেটলেটস আমরা ইউজুয়ালি এখন ডিওএসি দেওয়া হয়। ডুয়াল ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্টস সাচ এস অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল একসাথে দেওয়া হয়। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল খুব কমনলি ইউজ হচ্ছে এখন বাংলাদেশে। প্রাসোগ্রেল এখন আসছে প্র্যাকটিসে, কার্ডিওলজির প্র্যাকটিসে, এবং টিকাগ্রেলর আসছে। বিটা ব্লকারস আমরা ইউজ করি, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, প্রোপানোলল, এটিনোলল এগুলো আমরা ইউজ করি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস সাচ এস অ্যামলোডিপিন, ভেরাপামিল, ডিলটিজেম দুইটাই হচ্ছে রেট লিমিটিং অর অ্যান্টি এরিথমিক, তারা হার্ট রেট কমায়। আ ইন টার্ন তারা করোনারি ব্লাড ফ্লো বাড়ায়। স্ট্যাটিনস আমরা ইউজ করি সাচ এস অ্যাটরভাস্ট্যাটিন, সিংভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন। এগুলা আমরা এমআই, একিউট এমআই তে আমরা স্ট্যাটিনস এর লোডিং ডোজ দেওয়া হয় along with অ্যান্টিপ্লেটলেটস লোডিং ডোজ। নাইট্রেটস আমরা ইউজ করি সাচ এস গ্লিসারিল ট্রাইনাইট্রেট, এটা খুব শর্ট অ্যাক্টিং, এটা আইভি পাওয়া যায়। সাবলিঙ্গুয়াল স্প্রে পাওয়া যায়, এটা ওরাল পাওয়া যায়। আইসোসরবাইড ডাইনাইট্রেট এন্ড আইসোসরবাইড মনোনাইট্রেট এগুলো ওরাল পাওয়া যায়, এগুলো লং অ্যাক্টিং ড্রাগস, এগুলো ইউজ করা হয়। angiotensin converting enzyme inhibitors such as ramipril, captopril, acipril এগুলো ইউজ করা হয় বেসিক্যালি যে হচ্ছে এসভিআর কমানোর জন্য বা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিছুটা কমানোর জন্য, যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমাইলে যে হচ্ছে পেশেন্টের যে হচ্ছে ওয়াল টেনশন হবে, মাইকার্ডের যে ওয়াল টেনশন হবে সেটাও কিছুটা কমে। এসিআই কমনলি ইউজ করা হয় যে পেশেন্টদের ইজেকশন ফ্র্যাকশন কম, সেই পেশেন্ট গুলাকে রেমিপ্রিল অনেক সময় ইউজ করা হয়। হেপারিন ইউজ করি আমরা অনেক সময় ব্রিজিং থেরাপি অর ডিউরিং কার্ডিয়াক প্রসিজার্স, কার্ডিয়াক ইন্টারভেনশনস আমরা আল্ট্রা ফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করতে পারি। আমরা লেফট লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করতে, লো মলিকুলার ওয়েট হেপারিন সাচ এস ইনক্সাপারিন ইউজ করতে পারি। এটা অ্যাকিউট এমআই বা রিসেন্ট এমআই তে ইউজ করা হয়। থ্রম্বোলাইটিক্স অ্যাকিউট এমআই তে খুব কমনলি ইউজ করা হয় থ্রম্বোলাইসিস করার জন্য, সাচ এস স্ট্রেপ্টোকাইনেস, এখন এলটেপ্লেস আসছে, টেনেক্টেপ্লেস আসছে। আমরা anesthesia in relation to cardiovascular systems, আমরা cardiovascular effects of inhalation anesthetic agents such as halothane, isoflurane and sevoflurane. halothane আমরা জানি যে myocardial depressant effect আছে, কিন্তু সে কোনো চেঞ্জ ইন হার্ট রেট এন্ড সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স করে না। এটা হচ্ছে যে নরমাল ম্যাকে আমি যদি এখন ম্যাক বা হচ্ছে যে ইয়েটা বাড়াচ্ছি, আ ডোজ যদি বাড়াই দেই, মনে করেন আপনার ইউজুয়ালি ম্যাক হচ্ছে 0.75 বা 0.72 বা 0.6 বলা হয় বাংলাদেশী পপুলেশনে। এটা যদি আমি 1.5 বা 2, 2.5, 3.8 তখন কিন্তু হার্ট রেট কমে যেতে পারে এবং এসভিআর কমে যেতে পারে। তখন ইভেন সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিপ্রেশনও হয়ে যেতে পারে। তো এটা মাইনর coronary vasodilator এবং এটা arrhythmogenic along with আ any catecholamines, এবং এটা myocardial sensitization করে catecholamines এর প্রতি। এজন্য হচ্ছে যে আমরা যখন সার্জনরা adrenaline mixed local anesthetic that is such as lidocaine দেওয়া হয়, তখন বলে যে হচ্ছে আমরা adrenaline সহ লোকাল দিচ্ছি। তখন ইউজুয়ালি যদি আমরা হ্যালোথেন আ আ দেওয়া থাকে তাইলে আমরা হ্যালোথেন বন্ধ করে দেই। কেন বন্ধ করি? সেটা যেন অ্যারিথমিয়া আ ইনিশিয়েট না করে।
হ্যালোথেন এবং অ্যাড্রিনালিন, যেহেতু এটা ক্যাথিকোলামিন, অ্যাড্রিনালিন মায়োকার্ডিয়াল সেন্সিটাইজেশন করবে হ্যালোথেন এবং সে এরিথমোজেনিক হয়ে যেতে পারে। মানে অ্যাড্রিনালিন এরিথমোজেনিসিটি করতে পারে, হ্যালোথেন আবার এরিথমোজেনিসিটি করতে পারে। এজন্য হচ্ছে ২ টা মিলে এরিথমিয়া প্রোডিউস করতে পারে। এজন্য আমরা বন্ধ করে দিই। আইসোফ্লুরিন কে বলা হয় যে আ হার্টের বন্ধু। যে দিস ইস দ্য মোস্ট কার্ডিয়াক ফ্রেন্ডলি আ ভোলাটাইল অ্যানাস্থেটিক এজেন্ট। এটা এসভিআর ডিক্রিজ করে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, হার্ট রেট ইনক্রিজ করে। কিন্তু এই হার্ট রেট ইনক্রিজটা আ খুব আ বেশি বাড়ে না। যে হচ্ছে একবারে 100, 120, 130, 140 এরকম হয় না। এবং সে কোনো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে না। যে কারণে যে কার্ডিয়াক সার্জারি, নন কার্ডিয়াক সার্জারি ইন কার্ডিয়াক পেশেন্টস এ আইসোফ্লুরিন ইস দ্য ফার্স্ট চয়েস অফ দ্য ভোলাটাইল অ্যানাস্থেটিক এজেন্ট। আইসোফ্লুরিন করোনারি স্টিল করে এবং এই করোনারি স্টিলটা ইটস অনলি থিওরিটিক্যাল, ইট ইস নট প্র্যাকটিক্যাল অ্যান্ড ইট হ্যাজ নট বিন ডেমনস্ট্রেটেড ইন হিউম্যানস। এটার অপোজিটটা হচ্ছে রবিনহুড ফিনোমেনা, রিভার্স করোনারি স্টিল, এটা হয় ব্রেইনে। এই আইসোফ্লুরিনই করে। আচ্ছা, আইভি ইন্ডাকশন এজেন্টস প্রোপোফল। প্রোপোফল পেরিফেরাল ভ্যাসোডাইলেশন করে, যারা মিন আর্টেরিয়াল প্রেশার ড্রপ করে এবং মিন আর্টেরিয়াল প্রেশার মিনস ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও ড্রপ করে এবং এটা কার্ডিয়াক আউটপুট কমায় এবং কিন্তু কোনো রিফ্লেক্স টেকিকার্ডিয়া করে না, যেটা থায়োপেন্টাল করে। তো প্রোপোফল আমরা কার্ডিয়াক সার্জারিতে ইন্ডাকশন, অনেক সময় কো-ইন্ডাকশন করা হয় প্রোপোফল দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ মিডাজোলাম দিয়ে। কারণ এটা কোনো রিফ্লেক্স টেকিকার্ডিয়া করে না। থায়োপেন্টাল ইজ নট এ গুড চয়েস অ্যাজ ইট কজেস রিফ্লেক্স টেকিকার্ডিয়া। আবার কিন্তু থায়োপেন্টাল কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করে। কার্ডিয়াক আউটপুট কিভাবে মেইনটেইন করে? সে হার্ট রেট কমায়। কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। সে স্ট্রোক ভলিউম কমাচ্ছে কিন্তু হার্ট রেট বাড়ায় দিচ্ছে। তাইলে হচ্ছে কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হচ্ছে। এজন্য স্ট্রোক ভলিউম কমে যাওয়ার কারণে যে হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশারও কমে যাচ্ছে। Etomidate is the best uh, induction agent in patients with ischemic heart disease, may it be cardiac surgery or may it be non-cardiac surgery. Etomidate cardiac output and contractility দুইটাই মেনটেন হয় এবং মিন আর্টেরিয়াল প্রেশার এবং হার্ট রেট দুইটাই মেনটেন হয়। এখানে মাইল্ডলি ডিক্রিজ লেখা আছে কিন্তু এটা অলমোস্ট করে না। মিন আর্টেরিয়াল প্রেশার, কার্ডিয়াক আউটপুট, কন্ট্রাক্টিলিটি, হার্ট রেট সব মেনটেন করে। ইস্যু ইজ ইটোমিডেট অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে যে স্টেরয়েড সিনথেসিস হয়, সেই স্টেরয়েড সিনথেসিসটা ইনহিবিট করে আপ টু 6 আওয়ার্স। এই জন্য হচ্ছে ইটোমিডেট খুব বেশি ইউজের নেই। কেটামিন স্টিমুলেশন করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, এই জন্য হচ্ছে আমরা কেটামিন ইজ নট এ গুড চয়েস, ইজ দ্য ওয়ার্স্ট চয়েস ইন ইসকেমিক হার্ট ডিজিজ অর এনি আদার কার্ডিয়াক ডিজিজ। এটা হার্ট রেট ইনক্রিজ করে, মিন আর্টেরিয়াল প্রেশার ইনক্রিজ করে এবং কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে এবং এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেহেতু স্টিমুলেশন করে, তো এটা সব অক্সিজেন ডিমান্ড বাড়াবে এবং অক্সিজেন সাপ্লাই কমাবে, যে জিনিসটা আমরা চাই না। মিডাজোলাম কজেস মিনিমাল মায়োকার্ডিয়াল ডিপ্রেশন এবং কিন্তু কার্ডিয়াক আউটপুট এন্ড মিন আর্টেরিয়াল প্রেশার মেইনটেইন করে। সেজন্য হচ্ছে অনেক সময় আমরা মিডাজোলাম, যেহেতু ইটোমিডেট আমরা ইউজ করি না, এজন্য হচ্ছে আমরা মিডাজোলাম কাম প্রোপোফল দিয়ে আমরা অনেক সময় কো-ইন্ডাকশন করা হয়। What is angina pectoris? It is the symptom which usually leads to a diagnosis of ischemic heart disease or myocardial infarction or myocardial ischemia. Key high occurs when there is a mismatch of oxygen delivered to the myocardium, that is supply, and myocardial oxygen consumption demand. That is, it is basically mismatch, মানে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে গেছে। আইদার অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে শুধু, আর না হলে অক্সিজেন সাপ্লাই কমে গেছে, না হলে দুইটাই হয়েছে, অক্সিজেন ডিমান্ডও বেড়ে গেছে, সাপ্লাইও কমে গেছে। কি কি সাইন সিমটমস হয়? রেট্রোস্টার্নাল চেস্ট পেইন, রেডিয়েটস টু দ্য নেক, লেফট শোল্ডার, লেফট আর্ম অর জ, এপিগ্যাস্ট্রিক ডিসকমফর্ট হইতে পারে, চেস্ট টাইটনেস হইতে পারে, অর শর্টনেস অফ ব্রেথ হইতে পারে। তিনটা টাইপ আছে, আমরা দুইটা টাইপ বেসিক্যালি বলি, স্টেবল এনজাইনা এন্ড আনস্টেবল এনজাইনা। স্টেবল এনজাইনা is that is whose frequency or severity has not changed over 2 months, and unstable angina is that which occurs at rest, is of new onset, and has increased severity or frequency compared to previously stable angina. Stable angina ছিল, এটা হয়তো বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, নাহলে সিভিয়ারিটি বেড়ে গেছে, আর না হলে নতুন করে হচ্ছে এবং রেস্টে হচ্ছে। এই হচ্ছে আনস্টেবল এনজাইনা। যদি 2 মাস পর্যন্ত এটা স্টেবল থাকে, ফ্রিকোয়েন্সি এবং সিভিয়ারিটি চেঞ্জ না হয়, তখন এটা স্টেবল এনজাইনা হয়ে যায়। আনস্টেবল এনজাইনা চেঞ্জেস ইনটু স্টেবল এনজাইনা।
রিস্ক ফ্যাক্টরস কি কি অফ ইসকেমিক হার্ট ডিসিজ? Obesity, male gender, increasing age, that is old age, cigarette smoking, and hypercholesteremia. Systemic কিছু diseases such as hypertension, diabetes mellitus, sedentary lifestyle, family history যদি থাকে ischemic heart disease, and genetic factors. তো এইখানে 10টা ফ্যাক্টরস আছে। 10টা ফ্যাক্টরস এর ভিতরে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এই ছবিটা, ডাইনের এই ছবিটা দেখতে পারি, যে হচ্ছে এ একটা মোটা মানুষ, বয়স্ক মানুষ, পুরুষ মানুষ, স্মোক করছে, বসে আছে। মানে হি ইজ অবিস, হি ইজ মেল, হি হ্যাজ ইনক্রিজড এজ, হি ইজ স্মোকিং এ সিগারেট, অ্যান্ড হি ইজ লিডিং এ সেডেন্টারি লাইফস্টাইল। সে বসে আছে। আমরা চিন্তা করতে পারি যে হাইপারটেনসিভ ডায়াবেটিক, এর যদি ওনাকে যদি হাইপারটেনশন আর ডায়াবেটিস অ্যাড করে দিই, তাহলে আমি অনেকগুলা ফ্যাক্টরস পেয়ে যাচ্ছি। তো মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি, হাইপারটেনসিভ ডায়াবেটিক ফ্যাট ওল্ড ম্যান স্মোকিং সিটিং অন এ চেয়ার। মানে হচ্ছে প্রেশার আছে, ডায়াবেটিস আছে, মোটা বুড়া বেটা ওই বসে বসে সিগারেট খাচ্ছে। তাইলে হচ্ছে আমরা অলমোস্ট এখানে 8 থেকে 9টা পয়েন্ট আমরা মুখস্থ রাখতে পারবো, যে রিস্ক ফ্যাক্টরস অফ ইসকেমিক হার্ট ডিসিজ। আমরা প্রি অপারেটিভ, এখন আমরা ওটির অপারেশনের দিকে যাচ্ছি। প্রি অপারেটিভ কার্ডিয়াক ইভ্যালুয়েশনে আমরা কি কি দেখব বা কি কি হিস্ট্রি নিব? আমি একটা নিমোনিক বানানো হয়েছে, সেটা হচ্ছে হার্টস। যেহেতু ইসকেমিক হার্ট ডিসিজ, HEARTS, হার্টসে হলো HEARTS, হার্টসে হলো HD hypertension, any history of heart failure, decompensated or compensated. Decompensated মানে হচ্ছে হসপিটালাইজেশন হয়েছে, অক্সিজেন লাগছে, মানে শকে গেছে, এটা হচ্ছে ডিকম্পেন্সেটেড হার্ট ফেলিয়ার। কম্পেন্সেটেড হার্ট ফেলিয়ার হচ্ছে কোনো কিছু লাগেনি, তার একটু কাশি টাশি হয়েছে, হার্ট ফেলিয়ার হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে, কোনো ইন্টারভেনশন করা লাগেনি, সেটা হচ্ছে কম্পেন্সেটেড হার্ট ফেলিয়ার। হসপিটালাইজেশন, হসপিটালে কতবার ভর্তি হওয়া লাগছে এবং কি কারণে ভর্তি হওয়া লাগছে। পোস্টুরাল হাইপোটেনশন হয় কিনা, শোয়া থেকে বসলে মাথা ঘুরায় কিনা, বমি ভাব হয় কিনা, বা সিনকোপাল অ্যাটাক হয় কিনা, বসা থেকে দাঁড়াইলে কোনো সিমটমস হয় কিনা। এদিক দিয়ে আমরা পোস্টুরাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দিয়ে আমরা কার্ডিয়াক ইভ্যালুয়েশনের একটা পয়েন্ট পেতে পারি। আরেকটা হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া। এক্সারশনাল ডিসনিয়া হলো যে হচ্ছে হাঁটলে বুকে ব্যথা হয় কিনা বা শ্বাসকষ্ট হয় কিনা, এবং পেরিফেরাল এডিমা আছে কিনা। এডিমা হয়, পেরিফেরাল এডিমা ইউজুয়ালি রাইট হার্ট ফেলিয়ারে পেরিফেরাল এডিমা হয়। অ্যানজাইনা আছে কিনা, সবচেয়ে কমন সিম্পটম সেটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, চেস্ট পেইন আছে কিনা। অ্যাওর্টিক স্টেনোসিস আছে কিনা, আমরা যদি হচ্ছে যে ইকো করি অ্যাওর্টিক স্টেনোসিস আছে কিনা। অ্যালকোহলের ইনটেক আছে কিনা। অ্যাওর্টিক স্টেনোসিস কেন বললাম? অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে ইউজুয়ালি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসে ইসকেমিক হার্ট ডিসিজ অ্যাসোসিয়েটেড থাকে। তো অ্যালকোহলের ইনটেক আছে কিনা। অ্যালকোহল একটা খুব কমন ফ্যাক্টর ফর ডেভেলপিং ইসকেমিক হার্ট ডিসিজ। অ্যান্টিকোয়াগুলেন্টস পায় কিনা, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিপ্লেটলেটস পায় কিনা পেশেন্ট। রিসেন্ট এমআই হিস্ট্রি আছে কিনা, সিকেডি বা রেনাল ইনসাফিসিয়েন্সির হিস্ট্রি আছে কিনা। থাইরয়েড এন্ড আদার এন্ডোক্রাইন ডিসিজ সাচ এস ডায়াবেটিস মেলাইটাস, কুশিং, এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা বা কোনো ওষুধ খাচ্ছে কিনা। যেরকম যে হচ্ছে যে হাইপোথাইরয়েড পেশেন্ট, হাইপোথাইরয়েডিজম ইজ অ্যানাদার রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিসিজ। এজন্য হচ্ছে যে পেশেন্ট থাইরক্স খাচ্ছে, যে আনকন্ট্রোলড হাইপোথাইরয়েডিজম অলসো ক্যান লিড টু ইসকেমিক হার্ট ডিসিজ। তো আমাদের থাইরয়েড স্ট্যাটাসটা জানতে হবে। ডায়াবেটিস মেলাইটাসও একটা ফ্যাক্টর, এটা আমরা আগের স্লাইডে দেখছি যে ডায়াবেটিস মেলাইটাসের কারণে ইসকেমিক হার্ট ডিসিজ, যেহেতু এটা একটা থ্রম্বোটিক ডিসিজ, এই জন্য হচ্ছে ডায়াবেটিস আছে কিনা আমরা জিজ্ঞেস করে নিব। কুশিং থাকলেও অনেক সময় ইসকেমিক হার্ট ডিসিজ ইনডিউস হইতে পারে। আর থেরাপি মানে ড্রাগস কি কি পাচ্ছে। এস দিয়ে হলো স্মোকিং। স্মোকিং আমরা দেখলাম, স্মোকিং একটা স্মোকিং ও থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশনস আছে, এজন্য হচ্ছে স্মোকিং এর হিস্ট্রি নিতে হবে। কতগুলা স্টেয়ার্স উঠতে পারে, ফ্লাইট অফ স্টেয়ার্স, এটা দিয়ে আমরা মেটাবলিক ইকুইভ্যালেন্স মাপতে পারি। স্টেন্ট করা আছে কিনা, কার্ডিওভাস্কুলার স্টেন্ট মানে করোনারি স্টেন্ট করা আছে কিনা। যদি তার স্টেন্টিং করা থাকে তাহলে বুঝতে হবে যে সে ইসকেমিক হার্ট ডিসিজের অলরেডি এস্টাবলিশড একটা পেশেন্ট।
স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কিনা, মানে সেরিব্রোভাস্কুলার ডিসিজ বা কোনো ইসকেমিক ইভেন্টস হয়েছে কিনা, সার্জারি আন্ডারগো করছে কিনা, সার্জারি দ্যাট ইজ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং দ্যাট ইজ সিএবিজি সার্জারি হয়েছে কিনা। তো এই প্রি অপারেটিভ কার্ডিয়াক ইভ্যালুয়েশনে এখানে আমরা অনেকগুলো পয়েন্ট পাইলাম যে হচ্ছে যেগুলো দিয়ে আমরা প্রি অপারেটিভ কার্ডিয়াক ইভ্যালুয়েশন করতে পারবো। এগুলো পরীক্ষার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল এর জন্য আমাদের ইম্পর্টেন্স রাখে। আচ্ছা, প্রি অপারেটিভ cardiac evaluation for non-cardiac surgery, American Heart Association and American College of Cardiology অক্টোবর 2007-এ 5টা ফ্যাক্টরস দিছে, যে 5টা ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে যে কার্ডিয়াক ইভ্যালুয়েশন আমি আর কোন কি ইন্টারভেনশন করা লাগবে কিনা বা কি করব, প্রসিড করব না পেশেন্টকে আবার কার্ডিওলজিস্টের কাছে পাঠাবো, এটা 5 ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। ওয়ান ইজ নিড ফর সার্জারি, second is there any active cardiac conditions, third is what is the surgical risk, fourth is what is the functional capacity of the patient, and fifth is are there any clinical indicators or risk factors in that patient. তো যখন একটা পেশেন্ট আসে, যদি আমার প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট ক্লিনিকে আসে, আমি ফার্স্টে জিজ্ঞেস করবো যে হচ্ছে সার্জারিটা এই মুহূর্তে লাগবে কিনা। আচ্ছা, সার্জারি এই মুহূর্তে লাগবে কিনা, তারপরে কোশ্চেন হবে যে হচ্ছে সার্জারি কি সার্জারি হবে, সার্জারিটা এই মুহূর্তে লাগবে কিনা, সার্জারির কতটুকু রিস্ক আছে, এবং তা পেশেন্টের অ্যাক্টিভ কোনো কিছু আছে কিনা। পেশেন্ট হয়তো কাশতেছে ডিউ টু এলভিএফ, পেশেন্ট হয়তো ফাংশনাল ক্যাপাসিটি খুবই কম, যে হচ্ছে যে পেশেন্ট হেঁটে উঠতে পারে না, সিঁড়ি উঠতে পারে না, সিঁড়ি ভেঙে উঠতে পারে না, 4 তলা উঠতে পারে না, সে 1 তলা উঠেই হাঁপায় যায়, আর তার কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কিনা। আমরা ডিটেলসে 5টা ফ্যাক্টরসে যাচ্ছি। Need for surgery. During emergency surgeries, cardiac complications are increased up to 2 to 5 times compared to elective procedures. In emergency surgery, optimization of cardiac comorbidity is not possible. The physician decides the present cardiac status and tailors the anesthesia. যে হচ্ছে এমার্জেন্সি সময় তো আর আমরা এটা প্রি অপটিমাইজেশন বা অপটিমাইজেশন করতে পারি না, এই জন্য হচ্ছে যে কার্ডিয়াক কমপ্লিকেশনস গুলো অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আমরা হচ্ছে ইলেকটিভ প্রসিজার্সে আমরা বাকি 4টা ফ্যাক্টর যে আছে এইগুলা হচ্ছে করব, অ্যাসেস করব। In elective procedures, surgical risk, active cardiac conditions, clinical risk factors, and functional capacity is determined, optimized, and tailored up to the preoperative and perioperative management. মানে প্রিঅপ থেকে শুরু, পোস্ট-অপে পেশেন্ট হচ্ছে গিয়ে শেষ হবে আমার এই ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনস বলতে আমরা কি বুঝি? যে এই অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনস যদি থাকে এবং পেশেন্ট যদি রুটিন সার্জারির জন্য শিডিউল থাকে, তাহলে হচ্ছে এটা ম্যান্ডেট করে ফার্দার ইভালুয়েশন এন্ড ইনটেনসিভ ম্যানেজমেন্ট বাই কার্ডিওলজিস্ট আন্ডার ইন দ্য করোনারি কেয়ার ইউনিট মিনস সিসিইউ or under the intensive care unit specialist. কি হইতে পারে? আনস্টেবল এনজাইনা আছে, অ্যাকিউট এমআই হয়েছে উইথিন 30 days, decompensated congestive cardiac failure আছে, arrhythmias হচ্ছে such as heart block, atrial fibrillation, ventricular tachycardia, symptomatic bradycardia, আর না হলে সিভিয়ার valvular heart disease। তো বেসিক্যালি 4টা অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনস: আনস্টেবল coronary symptoms, that is unstable angina, acute MI, congestive cardiac failure মানে হার্ট ফেলিয়ার, arrhythmias and valvular heart disease। এই 4টা যদি ডিকম্পেনসেশন বা সিভিয়ার পর্যায়ে থাকে, তাইলে হচ্ছে আমরা ফার্দার ইভ্যালুয়েশন এবং ইনটেনসিভ ম্যানেজমেন্টের জন্য পাঠাবো। আমরা রুটিন কোনো সার্জারি করব না, যদি সার্জারি আর্জেন্ট না হয়। আমরা অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনস এর জন্য পাঠাইলাম কার্ডিওলজিস্টের কাছে। মনে করেন সে করোনারি আর্টারি ডিসিজ পেলেন, উনি একটা প্রসিজার করতে চাইলেন। তো প্রসিজার বেসিক্যালি হচ্ছে ওনারা স্টেন্টিং করেন কার্ডিওলজিস্ট, আর না হলে সার্জনের কাছে পাঠান কার্ডিয়াক সার্জারির জন্য, দ্যাট ইজ কল্ড করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, দ্যাট সিএবিজির জন্য। তো স্টেন্টিং যেটা করেন, স্টেন্টিং এর আগে ওনারা বেলুন এনজিওপ্লাস্টি করেন। অনেক সময় স্টেন্টিং করা পসিবল হয় না, তখন বেলুন এনজিওপ্লাস্টি করেন, বেলুন দিয়ে এনজিওপ্লাস্টি করেন। এটা যদি করে থাকেন শুধু বেলুন এনজিওপ্লাস্টি করলে, তখন আমরা সার্জারি কিন্তু 2 to 4 weeks ডিলে করতে হবে। কারণ হচ্ছে এপিথেলিয়ালাইজেশন হওয়ার জন্য আমি যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা ছিল, এই প্লেকটা কিন্তু অ্যান্টিপ্লেটলেট দিয়ে যেন রিএপিথেলিয়ালাইজেশন হয়, ওই পর্যন্ত আমি সার্জারিটা ডিলে করতে হবে। বেলুন এনজিওপ্লাস্টি করলে 2 to 4 weeks, বেয়ার মেটাল করলে 4 to 6 weeks, সিএবিজি করলে 3 months, and ড্রাগ এলিউটিং স্টেন্ট করলে 12 months of dual antiplatelet therapy, that is aspirin and clopidogrel both wise। তো এটা আমরা মনে রাখার জন্য আমরা এবিসিডি এনজিওপ্লাস্টি,
bare metal stent, CABG and drug eluting stent. এখন সবচেয়ে যেটা কমন দেওয়া হয় সেটা হচ্ছে drug eluting stent. এই যদি আপনারা কেউ কার্ডিওলজিস্টের সাথে কথা বলেন বা হচ্ছে আপনাদের কোনো আত্মীয়স্বজন বা কারো যদি করোনারি স্টেন্টিং হয়ে থাকে, আপনারা যদি তাদের কাছে প্যাকেট চান, দেখবেন হচ্ছে যে বলতেছে জায়ান্স প্রাইম, জায়ান্স, এই জায়ান্স একটা কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে, তারা ড্রাগ এলিউটিং স্টেন্ট বানায়। এই ড্রাগ এলিউটিং স্টেন্টই এখন সবচেয়ে কমনলি এটা দিয়ে স্টেন্টিং করা হয়। 60,000, 70,000, 1.5 লাখ টাকার স্টেন্ট, এইগুলো হচ্ছে সবই ড্রাগ এলিউটিং স্টেন্ট। বেয়ার মেটাল স্টেন্ট এখন খুঁজেই পাওয়া যায় না অনেক সময়, কিন্তু বেয়ার মেটাল স্টেন্ট অনেক সময় এমার্জেন্সি, যে একটা পেশেন্টের খুব অতিসত্বর একটা সার্জারি লাগবে 1 থেকে 1.5 মাসের ভিতরে, তখন কার্ডিওলজিস্ট যদি চিন্তা করে যে হচ্ছে পেশেন্টটার 1-1.5 মাস পরে সার্জারি যদি করতেই হয়, তাহলে হচ্ছে আমি ড্রাগ এলিউটিং স্টেন্ট দিব না, তখন আমি বেয়ার মেটাল স্টেন্ট দিব। তখন আমি 4 to 6 উইক সার্জারি ডিলে করেও আমি বেয়ার মেটাল স্টেন্ট দিয়েও 1.5 মাস পরে বা 1 মাস পরে আমার পেশেন্টের সার্জারি হয়ে যাবে। যদি দেখা গেছে সার্জারি আরো আর্জেন্ট হয়, 2 to 4 উইকস, 2 উইকস এর ভিতরে করতে হবে বা 4 উইকস এর ভিতরে করতে হবে, তখন শুধু ব্যালুন এনজিওপ্লাস্টি করে ছেড়ে দেয়। আর যদি সিএবিজি করতে হয়, সিএবিজি ইউজুয়ালি ট্রিপল ভেসেল ডিসিজে করা হয়। ট্রিপল ভেসেল বলতে হচ্ছে এলএডি, এলসিএক্স এবং আরসিএ, তিনটা ভেসেলের ডিসিজ, তখন সিএবিজি লাগে ইউজুয়ালি। তো এমার্জেন্সির সময় অনেক সময় সিএবিজি করা হয় না, সিএবিজি নিজেই একটা রুটিন প্রসিজার। তো যদি 3 মাস এভয়েড করা যায় যে সার্জারি ডিলে করলেও অসুবিধা হবে না, তাহলে হচ্ছে সিএবিজি করে পেশেন্টকে সিএবিজি করার জন্য, রুটিন নন কার্ডিয়াক সার্জারি করার জন্য পাঠানো হয়। সার্জিক্যাল রিস্ক, যে সার্জারি, কোন কোন সার্জারি, সব সার্জারি তো এক হয় না। আপনি কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি কে এক কাতারে ফেলতে পারবেন, কিন্তু আপনি নিউরো সার্জারি এবং কোলিসিস্টেক্টমি কে এক কাতারে ফেলতে পারবেন না। তো এটা অবশ্যই সার্জিক্যাল রিস্ক আপনি ইভ্যালুয়েট করতে হবে। এটা ডিপেন্ড করে কিসে? ডিগ্রি অফ ইনভেসিভনেস অফ দ্য সার্জারি, এক্সপেক্টেড ব্লাড লস, পটেনশিয়াল পেশেন্ট রিলেটেড স্ট্রেস অ্যান্ড ফ্লুইড শিফট, যে কতটুক ইনভেসিভ এই সার্জারি। মনে করেন একটা হেমিকোলেক্টমি হবে বা হেমিকোলেক্টমি হবে, এইটার যে সার্জিক্যাল রিস্ক, একটা অ্যাপেন্ডিক্স হবে, দুইটাই কিন্তু ল্যাপারোটমি হচ্ছে বা দুইটাই কিন্তু অ্যাবডোমেন ওপেন হচ্ছে, ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, তো দুইটাই কিন্তু অ্যাবডোমেন ওপেন হচ্ছে, কিন্তু দুইটার ইনভেসিভনেস রাত দিন পার্থক্য। তো এইটার উপর ডিপেন্ড করে সার্জিক্যাল রিস্কটা স্ট্র্যাটিফাই করা হয়েছে। এখানে হাই ভাস্কুলার, হাই রিস্ক, দ্যাট ইজ মর্টালিটি ইজ মোর দেন 5%, এটা ইউজুয়ালি ভাস্কুলার সার্জারি হয়। ইন্টারমিডিয়েট রিস্ক হলো 1 to 5% মর্টালিটি রেট এবং লো রিস্ক হলো লেস দেন 1%। হাই যে রিস্ক কেসগুলো সেটা হচ্ছে ভাস্কুলার কেস, মেজর ভাস্কুলার, দ্যাট ইজ অ্যাওর্টিক, মেজর ভাস্কুলার সাচেস হচ্ছে আইলিয়াক, ফিমোরাল ভেসেল, সাবক্লেভেন ভেসেলস এর সার্জারি। পেরিফেরাল ভাস্কুলার ডিসিজও কিন্তু হাই রিস্ক সার্জারি হিসেবে গণ্য হয়। পেরিফেরাল ভাস্কুলার সার্জারি এই কারণেই গণ্য হয় হাই রিস্কের ক্ষেত্রে, কারণ এগুলো থ্রম্বোএম্বোলিক ফিনোমিনা, এই সার্জারি গুলা করার সময় হইতে পারে, সেজন্য এগুলো হচ্ছে যে হাই রিস্ক সার্জারি, কারণ এখানে পটেনশিয়াল পেশেন্ট রিলেটেড স্ট্রেস হইতে পারে। এবং ফ্লুইড শিফট অনুযায়ী অ্যাওর্টিক সার্জারিও কিন্তু হাই রিস্ক ভাস্কুলার সার্জারি, এবং ইনভেসিভ রিস্ক হলো বাকিগুলো, মনে করেন অর্থোপেডিক, হেড এন্ড নেক, প্রস্টেট, ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রাথোরাসিক। আমরা হাই রিস্ক সার্জারি হচ্ছে ভাস্কুলার, আর লো রিস্ক সার্জারি হচ্ছে এন্ডোস্কোপি, ব্রেস্ট আই, এই বাকিগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট। আমরা যে লেভেলে অপারেশন করি সবগুলোই হচ্ছে ইন্টারমিডিয়েট সার্জারি। অর্থোপেডিক বলেন, নিউরো সার্জারি বলেন, ইএনটি বলেন, অ্যাবডোমিনাল সার্জারি বলেন। অ্যাবডোমিনাল যদি অ্যাওর্টিক হয়ে যায় তখন এটা হাই রিস্ক সার্জারি, কিন্তু যদি মনে করেন এই গাট সার্জারি হয় বা হেপাটোবিলিয়ার সার্জারি হয়, তখন এটা ইন্টারমিডিয়েট সার্জিক্যাল রিস্কে পড়ে। দ্যাট রিস্ক, মর্টালিটি রিস্ক হচ্ছে 1 to 5%। লো রিস্ক সার্জারি হচ্ছে এন্ডোস্কোপি, ব্রেস্ট এবং আই। ব্রেস্ট সার্জারি কিন্তু খুব লো রিস্ক, এটা খুব বেশি ইনভেসিভ হইলেও আপনি মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি, এত বড় ইনসিশন উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতেছেন, এটাও কিন্তু অলমোস্ট লো রিস্ক সার্জারি। যদিও এটাকে ইন্টারমিডিয়েটে ফেলানো যাবে, কারণ এক্সপেক্টেড ব্লাড লসটা অনেক বেশি, ইনভেসিভ না সার্জারি কিন্তু বড়, পটেনশিয়াল পেশেন্ট রিলেটেড স্ট্রেসও কিন্তু বেশি হয়, কিন্তু ফ্লুইড শিফট কম হয়। এজন্য হচ্ছে, যদিও এখানে বলছে যে ব্রেস্ট সার্জারি লো রিস্ক, এটা কিন্তু অনেক সময় ইন্টারমিডিয়েটে পড়ে যেতে পারে। আচ্ছা, ফাংশনাল ক্যাপাসিটি আমরা ডিটারমাইন করি মেটাবলিক ইকুইভ্যালেন্স দিয়ে। মেটাবলিক ইকুইভ্যালেন্স আমরা ডিউক অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইনডেক্স নামে একটা ইনডেক্স আছে, ওই ইনডেক্স আমরা একটু পরে দেখতেছি। ইনডেক্স দিয়ে আমরা
ফাংশনাল ক্যাপাসিটি ডিটারমাইন করি। মেড স্কোর যদি 4 এর নিচে হয় তাইলে হচ্ছে আমার পেশেন্টকে আমি ফার্দার রুটিন সার্জারির জন্য ফার্দার টেস্টিং এর জন্য পাঠাবো এবং পেশেন্টকে লাগলে ইন্টারভেনশন করবে, স্ট্র্যাটিফাই করবে, রিস্ক এস্টিমেশন করবে। যদি মেডস যদি মোর দ্যান 4 হয় তাইলে কোনো কার্ডিয়াক টেস্টিং এর জন্য দরকার নেই। আচ্ছা, 1 to 3 MET. What is MET? How much is MET? 1 MET or 1 metabolic equivalent is equal to 3.5 ml per kg per minute of oxygen consumption of the whole body. মানে আপনি যদি মনে করেন 100 কেজি হন তাইলে 350 ml অক্সিজেন আপনি পার মিনিট কনজিউম যদি করেন তাইলে হচ্ছে আপনি 1 MET। আপনি যদি মানে 4 মেটস হয় তাহলে হচ্ছে 350 ইনটু 4 দ্যাট ইজ 1200 বা 1300 বা 400 ml অক্সিজেন যদি কনজিউম করেন। তো এই 1 to 3 মেটস কিভাবে আমরা ডিটারমাইন করি বা 4 মেটস কিভাবে হয়েছে আমরা ডিটারমাইন করি। যদি পেশেন্ট সুইম করতে পারে, জগিং করতে পারে, তাইলে হচ্ছে তার মেডস হচ্ছে মোর দেন 9 বা লো মর্টালিটি এন্ড মরবিডিটি রিস্ক। 4 to 9 উঠতে পারে না হাঁপায়া, তার পেশেন্টের কোনো জয়েন্ট ডিসিজ নাই, পেশেন্টের কোনো রেসপিরেটরি ডিসিজ নাই। ইসকেমিক হার্ট ডিসিজের ক্ষেত্রেই আমরা বলতেছি যে পেশেন্ট একটানে চারতলা উঠতে পারে, সেটাকে আমরা 4 মেটাবলিক ইকুইভ্যালেন্স বা মোর দেন 4 মেটাবলিক ইকুইভ্যালেন্স বলি। পেশেন্ট যদি ব্রিস্ক ওয়াকিং করতে পারে, শর্ট ডিস্টেন্স রান করতে পারে, লন টেনিস এগুলো করতে পারে, তাহলে হচ্ছে এটা 4 to 9 মেটস বলা হয়। 1 to 3 মেটস এর কিন্তু হাই রিস্ক অফ মর্টালিটি মরবিডিটি। এটা হলো ইটিং, ডেস্ক ওয়ার্ক, ওয়াকিং 1 to 2 ব্লকস। এইটুকু হচ্ছে 1 to 3 মেটস। ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সার্জারিতে প্রসিড করব। আর যদি মোর দেন 2 ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস থাকে তাহলে হচ্ছে আমরা এডিশনাল কার্ডিয়াক টেস্টিং করব। এখানে কি রিস্ক ফ্যাক্টরস? হার্ট ডিসিজ যদি থাকে, হার্ট ডিসিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, সেরিব্রোভাস্কুলার ডিসিজ, ডায়াবেটিস মেলাইটাস আর রেনাল ইনসাফিসিয়েন্সি, এই জিনিসগুলা মধ্যে কিছু পয়েন্টস আছে যে জিনিসগুলা আমরা মানে হচ্ছে রিস্ক এস্টিমেশন করার জন্য আমাদের কাজে লাগে। হার্ট ডিসিজ যে এমআই হয়েছে মোর দেন 1 মান্থ, মানে রিসেন্ট এমআই ডেফিনেশনের বাইরে চলে গেছে। ইটিটি পজিটিভ, জিটিএন ইউজ করে পেশেন্ট, নাইলে হচ্ছে। এবং এখানে রিস্ক ফ্যাক্টরস বলতে হচ্ছে যে এখানে একটা এই ভাবে যে হচ্ছে যে এখানে কয়টা পয়েন্টস আছে। আচ্ছা, সিসিএফ যদি হিস্ট্রি অফ সিসিএফ থাকে তাহলে 1 পয়েন্ট। পজিটিভ চেস্ট এক্সরে, পজিটিভ চেস্ট এক্সরে মানে হলো পালমোনারি ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন হয়েছে ডিউ টু পালমোনারি এডিমা, এবং পেরিফেরাল এডিমা বা থার্ড হার্ট সাউন্ড, ক্রেপিটেশনস পাওয়া যাচ্ছে লাংসে, বা ডিসনিয়া আছে, ডিসনিয়া অন এক্সারশন আর ডিসনিয়া অ্যাট রেস্ট যদি থাকে তাহলে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের দিকে যাচ্ছে। সিভিডি হিস্ট্রি অফ স্ট্রোক ও টিআইএ যদি দেয় তখন সিভিডিতে আমরা মার্ক। ডায়াবেটিস মেলাইটাস যদি পেশেন্ট ইনসুলিন নিয়ে থাকে, ইনসুলিন থেরাপির উপরে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে এটা ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস ফর ইসকেমিক হার্ট ডিসিজ। রেনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, দ্যাট ইজ সেরাম ক্রিয়েটিনিন মোর দেন 2 মিলিগ্রাম পার ডিএল। এই হচ্ছে 5টা ফ্যাক্টরস যে ডিটারমাইন করে যে 2টার বেশি যদি থাকে তখন আমি এডিশনাল কার্ডিয়াক টেস্টিং করতে হবে পেশেন্টকে। এডিশনাল কার্ডিয়াক টেস্টিং বলতে হচ্ছে যে আমার পেশেন্টের ইন্টারভেনশন বা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম করে আমার সিএডি আর কোনো ইন্টারভেনশন লাগলে ইন্টারভেনশন করে তারপরে রুটিন সার্জারিতে আসতে হবে। ইনভেস্টিগেশনস আমরা কি করি ইসকেমিক হার্ট ডিসিজে? ইসিজি খুব কমনলি আমরা ইসিজি করি, স্ট্যান্ডার্ড এবং এক্সারসাইজ ইসিজি হচ্ছে ইটিটি বলা হয়। তো ইটিটি পজিটিভ হলো একটা রিস্ক ফ্যাক্টর, এটা তো আমরা দেখে আসছি, এটা একটা অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনের মধ্যে পড়ছে যে ইটিটি পজিটিভ ইটিটি। তো ইসিজি, স্ট্যান্ডার্ড ইসিজি এবং ইটিটি, নন ইনভেসিভ ইনভেস্টিগেশন সাচ অ্যাজ ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে, এটাও আমরা করতে পারি। ইকোকার্ডিওগ্রাফি আমরা স্ট্যান্ডার্ড এবং স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করতে পারি। স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি দ্যাট মে বি ফিজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল যেটা করা হয় সেটা হচ্ছে ডোবুটামিন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি, ডিএসই বলা হয়। চেস্ট এক্সরেতে আমরা পালমোনারি ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন পাইতে পারি, আমরা কার্ডিওমেগালি পাইতে পারি। এইগুলাও কিন্তু আমাদের কার্ডিয়াক কজের জন্য হতে পারে। আর আমরা নিউক্লিয়াস স্ট্রেস ইমেজিং করতে পারি, থ্যালিয়াম স্ক্যান করতে পারি, টেকনিশিয়াম স্ক্যান করতে পারি, দ্যাট ইজ কল্ড স্পেক্ট। এটা দিয়ে আমরা বেসিক্যালি মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং করি, যে মায়োকার্ডিয়াল যে পারফিউশন কতটুকু হচ্ছে, ইসকেমিক জোন আছে কিনা, সেগুলো ভায়াবল আছে কিনা, এটা আমরা
নিউক্লিয়ার স্ট্রেস ইমেজিং উইথ থ্যালিয়াম ও টেকনিশিয়াম করতে পারি। ইনভেসিভ আমরা কি টেস্টিং করতে পারি? করোনারি অ্যানজিওগ্রাফি করতে পারি। যে আমরা করোনারি ভাস্কুলাচারটা দেখলাম। কিন্তু করোনারি ভাস্কুলাচার আপনি দেখছেন, কিন্তু মায়োকার্ডিয়াম কতটুকু ভায়াবল আছে এটা দেখতে হবে নিউক্লিয়ার স্ট্রেস ইমেজিং করে, স্ক্যান করে, অর থ্যালিয়াম স্ক্যান করে। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমরা করি, এটা ইউজুয়ালি বাচ্চাদের করা হয়, যাদের কনজেনিটাল হার্ট ডিসিজ আছে। এটা বেসিক্যালি ইন্ট্রাকার্ডিয়াক প্রেসার এবং ভলিউম দেখার জন্য করা হয়। আচ্ছা, রিস্ক মডেল ক্যালকুলেটরস আমরা রিস্ক দিয়ে স্ট্র্যাটিফিকেশন করব, অ্যাসেসমেন্ট করব এবং ক্যালকুলেশন করব। পেশেন্ট হয়তো জিজ্ঞেস করলো যে আমার মর্টালিটি মরবিডিটি হওয়ার রিস্ক কতটুক, তো এইটা দিয়ে আমরা কিভাবে মানে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করি। তো আমাদের খুব কমনলি আমরা চারটা ইউজ করি: ডিউক অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইন্ডেক্স, রিভাইজ কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স অর লি রিভাইজ কার্ডিয়াক ইন্ডেক্স, গোল্ডম্যান কার্ডিয়াক ইন্ডেক্স এবং গুপ্তা পেরিওপারেটিভ কার্ডিয়াক রিস্ক ক্যালকুলেটর। ডিউক অ্যাক্টিভিটি ইন্ডেক্স এটা ইউজুয়ালি মেটস এর উপরে ডিটারমাইন করে যে পেশেন্টের কোন ম্যাক্স পর্যন্ত পেশেন্ট যেতে পারে। দুইটা পয়েন্টস আমরা মনে রাখতে পারলেই হবে। ৬টা পয়েন্ট ক্যালকুলেশন করা হয়। হাই রিস্ক সার্জারি, হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিসিজ, হিস্ট্রি অফ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হিস্ট্রি অফ স্ট্রোক, প্রি-অপারেটিভ ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস উইথ ইনসুলিন অ্যান্ড প্রি-অপারেটিভ সেরাম ক্রিয়েটিন। এই ৬টা পয়েন্টস এর উপরে ডিপেন্ড করে আমরা প্রতিটা পয়েন্টকে 1 হিসেবে কাউন্ট করা হয়। এটা যদি 3 অর মোর, দ্যাট ইজ ক্লাস 4 ইন RCRI, এটার মর্টালিটি মরবিডিটি রিস্ক হচ্ছে 11%। গোল্ডম্যান কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স আমাদের অবজেক্টিভস, অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের অবজেক্টিভস হইল অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই আমরা একটা ব্যালেন্সে রাখতে হবে। সাপ্লাই বেশি রাখতে হবে, ডিমান্ড কম রাখতে হবে। আমরা নর্মোথার্মিয়া মেইনটেইন করব এবং নরমাল সাইনাস রিদম মেইনটেইন করব। নো অ্যারিথমিয়াস এন্ড নো হাইপোথার্মিয়া অর হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়া টেকিকার্ডিয়া করে, অক্সিজেন ডিমান্ড বাড়ায়। হাইপোথার্মিয়া অক্সিজেন ডিমান্ড বাড়ায়, থ্রোম্বোএম্বলিক ফিনোমিনা হওয়ার সম্ভাবনা থাকে হাইপোথার্মিয়াতে। এজন্য হচ্ছে আমরা নর্মোথার্মিয়া এবং নরমাল সাইনাস রিদম আমরা মেইনটেইন করব। অ্যাডিকুয়েট ডেপথ অফ অ্যানেস্থেসিয়া এন্ড অ্যানালজেসিয়া। দুইটার একটাও যদি অ্যানাস্থেসিয়া বা অ্যানালজেসিয়া দুইটার একটাও যদি ইনএডুকেট হয়ে যায়, তাহলে হচ্ছে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। অপটিমাইজেশন অফ কোএক্সিস্টিং ডিসিজেস, স্পেশালি ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারটেনশন, এই ডিসিজগুলা আমরা অপটিমাইজেশন করে তারপরে হচ্ছে আমরা অপারেশন শুরু করব এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন অ্যাভয়েড করব। তো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন অ্যাভয়েড করার অনেকগুলো পদ্ধতি আছে, যে হচ্ছে আমরা প্রি অপারেটিভ অ্যাংজিওলাইসিস বা প্রি অপারেটিভ সিডেশন, পেশেন্ট ওটিতে ওঠার আগে আগের দিন রাত্রে আমরা হয়তো একটা সিডেশন বা অ্যাংজিওলাইটিক দিব এবং ওই দিন সকালে ফার্স্ট কেস হিসেবে যদি পোস্ট হয়, তাহলে হচ্ছে আমরা অ্যাংজিওলাইটিক অর লাইট সিডেশন আমরা দিতে পারি, যেন হচ্ছে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন যেন না হয়। প্রিঅপারেটিভ অ্যাসেসমেন্টে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব, স্ট্র্যাটিফিকেশন করব এবং রিস্ক রিডাকশন করার স্ট্র্যাটেজি যদি থাকে সেটা করব। আমরা ক্লোপিডোগ্রাল যদি পেশেন্ট পাই সেটা 5 ডেজ এর জন্য বন্ধ করব এবং অ্যাসপিরিন ইউজুয়ালি কন্টিনিউ করা হয় বেশিরভাগ সার্জারিতে। ড্রাগস আমরা ডিসকন্টিনিউ করব, ক্লোপিডোগ্রাল, ওয়ারফেরিন আমরা ডিসকন্টিনিউ করে সেটা হেপারিন দিয়ে ব্রিজিং করব। এসিআই বন্ধ করব কারণ এটা এক্সাজারেটেড হাইপোটেনশন করে, পেরি অপারেটিভ। এআরবিও এক্সাজারেটেড হাইপোটেনশন করে। আমরা কন্টিনিউ করব বিটা ব্লকার্স, না হলে আমরা বিটা ব্লকার যদি বন্ধ করে দেই, যে পেশেন্ট বিটা ব্লকার পাচ্ছিল, তাহলে হচ্ছে রিবাউন্ড টেকিকার্ডিয়া, রিবাউন্ড এমআই এবং রিবাউন্ড এনজাইনা হতে পারে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারসও আমরা কন্টিনিউ করব। স্ট্যাটিনস আমরা কন্টিনিউ করব, নাইট্রেটস আমরা পেরিঅপারেটিভলি কন্টিনিউ করব। আমরা যে পেশেন্টগুলো লিমিটেড কার্ডিয়াক রিজার্ভ আছে, যাদের ইজেকশন ফ্র্যাকশন কম, তাদেরকে আমরা হেভি প্রিমেডিকেশন অ্যাভয়েড করব। ইন্ট্রাঅপারেটিভ অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে আমরা ইন্ডাকশনের সময় হার্ট রেট বিপির খুব বেশি সুইং আমরা করাবো না। এটাকে বলা হয় যে যদি আমি সুইং করি, এটাকে বলা হয় হিমোডাইনামিক রোলার কোস্টার। যে রোলার কোস্টার একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে এবং কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না। তো হচ্ছে এটা আমরা অ্যাভয়েড করব। আমরা পেশেন্টকে স্মুথ খুব র্যাপিড ইন্ডাকশন করতে যাব না, তাহলে হচ্ছে বিপি কমে যাবে বা বিপি বেড়ে যাবে। এবং আরো কিছু আমরা অবজেক্টিভস ফুলফিল করব। আমরা ইন্ডাকশনের সময় ট্যাকিকার্ডিয়া অ্যাভয়েড করার জন্য বা হচ্ছে হাইপারটেনশন অ্যাভয়েড করার জন্য আমরা এজমোলল ইউজ করতে পারি। আমরা রিজিয়নাল অ্যানেস্থেসিয়া এবং অ্যানালজেসিয়া
দিতে পারি যে হচ্ছে যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যাভয়েড করার জন্য। আমরা ইনভেসিভ লাইন্স ইউজ করতে পারি যে হচ্ছে যে আর্টেরিয়াল লাইন দিয়ে আমরা হচ্ছে বিট টু বিট মনিটরিং অফ ইনভেসিভ মানে ব্লাড প্রেশার আমরা মনিটর করতে পারি। আমরা সিভিপি ইউজ করতে পারি যে হচ্ছে যে সিভিপি বাড়ছে কিনা, তাইলে হচ্ছে আমরা প্রিলোড অপটিমাইজ করতে পারবো। আমরা পিএফসি ইউজ করতে পারি, দ্যাট ইজ পালমোনারি আর্টারি ফ্লোটেশন ক্যাথেটার। আমরা হাই ডোজ অপিওয়েড টেকনিক ইউজ করতে পারি বিকজ অপিওয়েডস আর ভেরি কার্ডিওস্টেবল। আমরা ফেন্টানিল হাই ডোজে ইউজ করে আমরা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া এবং সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করতে পারি। আমরা ল্যারিঙ্গোস্কোপি করার সময় অবশ্যই ল্যারিঙ্গোস্কোপি করার আগে হাইপারটেনসিভ রেসপন্স টু ল্যারিঙ্গোস্কোপি আমরা ব্লান্ট করে নিব। যে opioids 4 microgram of fentanyl per kg of fentanyl or lidocaine 1 to 1.5 milligram per kg or use of beta blockers such as labetalol or azamolol, especially labetalol আমরা ইউজ করে হাইপারটেনসিভ রেসপন্স টু ল্যারিঙ্গোস্কোপি ব্লান্ট করে নিব। তাইলে হচ্ছে ইন্টিউবেশনের সময় আমার ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া বা হচ্ছে হাইপারটেনশন হবে না। আমরা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন অ্যাভয়েড করব ডিউরিং মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া। আমরা ভলেটাইলস যদি ইউজও করি তাহলে হচ্ছে আমরা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন অ্যাভয়েড করব। আমরা এক্সেস ভ্যাসোডাইলেশন অ্যাভয়েড করব এবং ফ্লুইড ওভারলোড অবশ্যই করব না। আমরা হাইপারটেনশন যদি হয় আমরা সেটা ট্রিট করতে পারি জিটিএম দিয়ে। হাইপারটেনশন যদি হয় ফ্লুইড বলাস এবং ফিনাইলেফ্রিন কারণ হচ্ছে যে হচ্ছে ফিনাইলেফ্রিন হার্ট রেট কমায়, ফিনাইলেফ্রিন হার্ট রেট বাড়ায় না। এফিড্রিন হার্ট রেট বাড়ায়, বিপি বাড়ায়, ফিনাইলেফ্রিন হার্ট রেট কমায়, বিপি বাড়ায়। টেকিকার্ডিয়ার জন্য আমরা বিটা ব্লকার্স ইউজ করতে পারি। পোস্ট অপারেটিভে আমরা অবশ্যই সাপ্লিমেন্টাল অক্সিজেন দিব 3 থেকে 4 দিনের জন্য, যে অক্সিজেন সাপ্লাইটা বাড়ানোর জন্য। কারণ পেশেন্ট পেইনের জন্য হয়তো অক্সিজেন ডিমান্ড অনেক সময় বেড়ে যেতে পারে, বা অন্য কোনো কারণে পেশেন্ট অ্যাংশিয়াস, পেশেন্টের যে কোনো কারণে পেশেন্টের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়ে অক্সিজেন ডিমান্ড বেড়ে যেতে পারে। আমরা হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া, পেইন, শিভারিং অক্সিজেন ডিমান্ড বাড়ায় দেয় 200 to 300 টাইমস, এবং সেপসিসে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এনিমিয়াতে অক্সিজেন ডিমান্ড অবশ্যই বেড়ে যায় যেহেতু সাপ্লাই কমে যায়। সাপ্লাই কমে যাওয়ার কারণে অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায়, এবং এগুলাকে আমরা এগ্রেসিভলি ট্রিট করব। হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া, টেকিকার্ডিয়া করে, হাইপারটেনশন করে, বিপি বাড়ায়, এই জন্য হচ্ছে আমরা হাইপারকার্বিয়াকে ট্রিট করব। আমরা এট্রোপিনের জায়গায় গ্লাইকোপ্যারাইলেট ইউজ করতে পারি ফর রিভার্সাল অফ নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, যে ব্লকেট করি আমরা ভেকোরোনিয়াম, ব্রোকোরোনিয়াম দিয়ে। আমরা এখানে এট্রোপিনের জায়গায় গ্লাইকোপ্যারাইলেট ইউজ করতে পারি অ্যালং উইথ নিওস্টিকমিন টু অ্যাভয়েড টেকিকার্ডিয়া অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন। এট্রোপিন কিন্তু ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে এক্সাইটেশন ফিনোমিনা হয়, এজন্য হচ্ছে আমরা গ্লাইকোপ্যারাইলেট, যেহেতু ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে না, তাইলে হচ্ছে গ্লাইকোপ্যারাইলেট হচ্ছে আমাদের একটা ফেভারেবল অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট। আমরা হাইপারটেনশন, টেকিকার্ডিয়া, অ্যারিথমিয়াস, ডিহাইড্রেশন আমরা ট্রিট করব। এবং আমরা প্যারাঅপারেটিভলি এবং পোস্ট অপারেটিভলি আমরা ইসিজি, ব্লাড প্রেশার, স্যাচুরেশন, সিভিপি এবং ইউরিন আউটপুট এবং টেম্পারেচার পোস্টঅপারেটিভ মেইনটেইন করব। ইসিজির ভিতরে আমরা 2টা লেডস মনিটর করি। যদি আমি 5 লেডস মনিটর নাই করতে পারি, আমি 2টা লেড অবশ্যই মনিটর করব, সেটা হচ্ছে লেড 2 এন্ড V5। আচ্ছা, এই পেশেন্টগুলোর জন্য পোস্টঅপারেটিভ অ্যানালজেসিয়া আমরা কি দিতে পারি? এক নম্বর হচ্ছে রিজিনাল অ্যানালজেসিয়া। রিজিনাল অ্যানালজেসিয়া আমরা নার্ভ ব্লক করতে পারি, উন্ড ইনফিলট্রেশন করতে পারি, আমরা হচ্ছে এপিডুরাল দিতে পারি। নিউরোঅ্যাক্সিয়াল অ্যানালজেসিয়ার মধ্যে এপিডুরাল অ্যানালজেসিয়া পড়ছে, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া উইথ অর উইথাউট অপিওয়েডস দিতে পারি। আমরা সিস্টেমেটিক opioids ইউজ করতে পারি such as IV, IM সাবকিউটেনিয়াস such as মরফিন, প্যাথেডিন, রেমিফেন্টানিন। আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি ইন্ট্রাভাস্কুলার মানে ইন্ট্রাভেনাস, আইভি, পিআর মানে পারফেক্টাল এবং পিও, যেটার অপিওয়েড স্পেয়ারিং ইফেক্ট আছে। আমরা মাল্টিমোডাল অ্যানালজেসিয়া ইউজ করতে পারি, আমরা নিউরোঅ্যাক্সিয়াল অ্যানালজেসিয়া প্লাস প্যারাসিটামল ইউজ করতে পারি, আমরা অপিওয়েডস প্লাস প্যারাসিটামল ইউজ করতে পারি, আমরা অন্য কিছু অ্যাড করতে পারি। আমরা অ্যানেসাইডস অ্যাভয়েড করব, কারণ হচ্ছে they promote renal failure, they cause thromboembolic events in ischemic heart disease, they also exacerbate asthma, যাদের NSAID induced asthma আছে তাদের asthma হতে পারে। এবং hemodynamically unstable patients অবশ্যই অ্যাভয়েড করব, কারণ তারা একে হয়ে যেতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে এবং থ্রম্বোএম্বলিক ফিনোমিনা হতে পারে হাইপোটেনশনে, মানে হাইপোভলিমিয়াতে। এই জন্য হচ্ছে আমরা এনএসআইডস অ্যাভয়েড করব। আর যদি আমরা আবার ইউজও করতে পারবো, এটা রিস্ক বেনিফিট রেশিও আমরা অ্যাসেস করে তারপরে আমরা এনএসআইড ইউজ করব। তো এই ছিল আজকের ক্লাস।